চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, এই হলো জঞ্জাল নগরী। এখানকার লোকেরা খুব জ্ঞানী ও সকল কথার চুলচেরা বিশ্লেষণ করে। বিদেশি কোনো লোক এই দেশে এসে কিছু জ্ঞান অর্জন করত বটে, কিন্তু সেই সঙ্গে গরিবও হয়ে ফিরত। এইরকমই একবার রশিদ মিয়া নামে এক ধনী ব্যবসায়ী এই শহরে উপস্থিত হল। তারপর ৩,০০০ টাকায় ৩টি কথা, খুবই সস্তা যাচ্ছে। কে নেবে নাও? আমার নাম ফকির খাঁ। আমি সব রকমের প্রবাদ, পরামর্শ ও ভালো কথা বিক্রি করি। ৩,০০০ টাকায় ৩টি কথা। বাবা, ভারী আজব তো, এখানে কথা বিক্রি হয়। ব্যাপারটা একবার দেখতে হচ্ছে। ও মশাই, মশাই, এই নিন ৩,০০০ টাকা। আমায় কথাগুলো দিন। ও, আপনি বুঝি কথা কিনবেন? বেশ, তবে ভালো করে শুনুন। প্রথম কথা হলো, রাঁধুনিকে বিশ্বাস করিও না। দ্বিতীয় কথা হলো, বন্ধুকে বিশ্বাস করিও না। আর শেষটি হলো, পরমেশ্বরের উপর বিশ্বাস রাখিও। এই কথার দাম ৩,০০০? হায় আল্লাহ, টাকাগুলো জলে গেল। ভাই বণিক, লোককে ছলনা করা আমার উদ্দেশ্য নয়। তুমি নিজের জীবনেই আমার কথার মূল্য বুঝতে পারবে, তখন আবার আমাকেই ধন্যবাদ দেবে। যা হোক, তুমি যখন মনে করেছ যে আমি তোমায় ঠকিয়েছি, তখন আরো কিছু দিচ্ছি। এসো, আমার সাথে এসো। এই নাও, এই আম, খেজুর, পেয়ারা, কমলা লেবুর বীজ নিয়ে যাও। পুঁতলেই গাছ হবে, আর তাতে পাকা পাকা ফল ধরবে। উড়ে যা বললেই গাছগুলো সব অদৃশ্য হয়ে যাবে। তখন আবার তুমি বীজগুলি ফিরে পাবে। সত্যি? এ কি বলছেন আপনি? আমার যে বিশ্বাস হচ্ছে না। আমি ঠিকই বলছি। এই বীজ কোনো সাধারণ বীজ নয়, আশ্চর্য ক্ষমতাশালী মন্ত্রপুত বীজ। ঠিক আছে, দেখাই যাক। রশিদ এইসব আশ্চর্য বীজ পেয়ে মহা আনন্দিত হল। ভাবল মোহরের থলি বৃথা যায়নি। বাড়ি ফিরে সে সবার আগে তার রাঁধুনিকে এই আশ্চর্য জিনিসগুলো দেখালো। তারপর বাড়ির উঠোনে বীজ পোঁতা হলো। মুহূর্তেই বড় বড় গাছ লতা গজিয়ে উঠল, তার ডালে ডালে ফল। বণিক ও তার রাঁধুনি মনের সাধে সেই ফল খেলো এবং পাড়া প্রতিবেশীকে দিল। তারপর উড়ে যা বলা মাত্র গাছগুলি অদৃশ্য হয়ে গেল। বণিক বীজগুলি কুড়িয়ে নিল। কিন্তু রশিদের রাঁধুনি ছিল ভারী দুষ্টু। সে রশিদের এক বন্ধুর সাথে চোরাই মালের ব্যবসা করত। একদিন বণিক বাড়ি ছিল না। রাঁধুনি তখন সেই বন্ধুটিকে ডেকে পাঠালো। দুজনে দেখা হলে রাঁধুনি বলল, এই দেখো দেখি ভাই, এখন কি করা যায় বলো দেখি। হ্যাঁ, আমার মনিব তো এই বীজগুলি পেয়ে এখন সব ছেড়ে দিয়েছেন।
ঘর থেকে আর বেরোবার নামটিও নেই। তিনি বাড়ি বসে থাকলে তো আমাদের টাকা পয়সা সরানো মুশকিল। সত্যি, এ তো বড় সমস্যা হলো আমাদের। ও বাড়ি থাকলে আমাদের ওর টাকা পয়সা সরানো এক প্রকার বন্ধ হয়ে যাবে। না না না, কিছু একটা করতেই হবে। এই এই শুনুন না ভাই, বলছি কি আমার মাথায় না একটা মতলব এসেছে, শুনো। আরে 1 লাখ যে, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ হলো। আচ্ছা ভাই, লোকে যে তোমার আশ্চর্য বীজের কথা বলে, সে কি সত্যি? মানে সত্যি কি এক মুহূর্তেই গাছ হয়? যদিও তুমি আমায় এইসব গাছের ফল পাঠিয়েছিলে বটে, কিন্তু আমি এমন অস্বাভাবিক কথা একটুও বিশ্বাস করতে পারিনি। কি তুমি কি মনে করো আমি মিথ্যে রটনা করেছি? না 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 না, আমি তোমার কথা অবিশ্বাস করছি না। তবে কিনা এমন বীজ সত্যি ভারী অদ্ভুত। এরকম জিনিস যে পৃথিবীতে থাকতে পারে তা আমি বিশ্বাস করতে পারছি না। মানে কানে শোনা আর নিজের চোখে দেখা দুটো তো আর এক জিনিস নয়। তুমি আমার বন্ধু হয়ে আমাকে অবিশ্বাস করছো? ঠিক আছে, ঠিক আছে ভাই, নিজের চোখেই দেখো তাহলে। আমি তোমার সামনেই বীজগুলো পুঁতছি। আমি জানি রশিদ, তুমি আমার বন্ধু, তাই আমারও তো কিছু করার থাকে নাকি। এই গাছ যদি আমার চোখের সামনে গজায়, তাহলে তুমি আমার বাড়ির যে জিনিসে প্রথমে হাত দেবে আমি তোমাকে তাই দিতে প্রতিজ্ঞা করছি। কিন্তু আবার কিন্তু? আহাহাহা, ব্যবসায়ী মানুষ আমরা, দুপক্ষই তো সমান হওয়া চাই না। কিন্তু যদি তোমার এই গাছ না দেখাতে পারো, তাহলে তোমার বাড়ির যাতে আমি প্রথমে হাত দেব সেটা কিন্তু তুমি আমায় দিয়ে দেবে। ঠিক আছে, আমি রাজি আছি। ওহে বাবুর্চি ভায়া, আমার সেই অদ্ভুত বীজগুলো দাও তো, আমি আমার বন্ধুকে তার গুণ দেখাবো। ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি। এবার উনি মুখের ওপরে জবাব পাবে। কি গো বন্ধু, গাছ কোথায়? এ কি, কি হলো? ওরে শয়তান বাবুর্চি, তুই এ কি করেছিস? বীজগুলো সেদ্ধ করে রেখেছিস? ওই ফকির ঠিক বলেছিল, রাধুনিকে বিশ্বাস করো না। এই দেখো ভাই, বীজগুলো সেদ্ধ করা হয়েছে। আমি হার মানলাম, কিন্তু আমার কোনো দোষ নেই। তুমি যদি দয়া করে তোমার দাবিটা ফিরিয়ে নাও তাহলে খুব ভালো হয়। এমন যে হবে তা আমি আগেই জানতাম। এমন বীজ কি কখনো হতে পারে? আমি কিন্তু অত সহজে ভুলছি না। এখন হয় তোমার কথা রাখো, নয় আদালতে চলো। দেখো আমার সঙ্গে চালাকি খাটবে না। হায় আল্লাহ, হায়। এ কি হলো আল্লাহ, এ কি হলো? এখন আর কি করবেন? আপনাকে তো আপনার কথা রাখতেই হবে, হ্যাঁ, নয়তো উনি আবার আদালতে যাবেন। ও, এখন বুঝছি, এ সবই তোমাদের দুজনের চাল। কিন্তু 1 লাখ, তুমি আমায় 15 দিনের সময় দাও। ঠিক আছে, 15 দিন বাদে আমি আসব। এর মাঝে তোমার বাড়ির কোনো জিনিস অন্যত্র লুকোনোর চেষ্টা করো না, তাহলে কিন্তু তোমায় আদালতের কাঠগড়ায় নিয়ে দাঁড় করাবো। হ্যাঁ। হে আল্লাহ, আমি বাবুর্চিকে বিশ্বাস করতাম, সে বিশ্বাসঘাতকতা করলো। বন্ধুকে বিশ্বাস করলাম, সেও আমায় ঠকালো। আল্লাহ, আল্লাহ, এখন কেবল তোমারই ভরসা।
তুমি আমায় পথ দেখাও আল্লাহ, তুমি আমায় পথ দেখাও। রশিদ 7 দিন 7 রাত্রি ধরে ক্রমাগত প্রার্থনা করল। তারপর সে আল্লাহর দৈববাণী শুনল। রশিদ, তুমি জঞ্জাল নগরীতে যাও, সেখানে ফকিরকে খুঁজে বার করো, সেই তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে। হায় আল্লাহ, তুমি সর্বশক্তিমান। আমি আজকেই বেরিয়ে পড়ছি। রশিদ তৎক্ষণাৎ ঘোড়ার পিঠে উঠে তার হিরে জহরত বোঝাই করে সেই শহরের দিকে যাত্রা করল। বেলা দ্বীপ্রহরে শহরে পৌঁছল। সেই 5 মাথার মোড়ে এসে সে ঘোড়ার পিঠ থেকে নামল এবং ঘোড়ার লাগাম ধরে রাস্তার ভিড় ঠেলে চলতে শুরু করল। কিন্তু সেই ফকিরের বাড়ি তো সে চেনে না। এমন সময় রাস্তায় এক কসাইয়ের সঙ্গে দেখা হলো। সে এক পাল ভেড়া আর ছাগল নিয়ে আসছিল। রশিদ তার দিকে এগিয়ে গেল। ওহে ভায়া, তুমি ফকির খাঁয়ের বাড়ি চেনো? আমাকে কইছেন? চিনি বই কি, বিলক্ষণ চিনি। তবে এমনি এমনি তো আপনাকে আমি ফকির খাঁর বাড়ি চেনাবো না। তবে আমার এইটা চাই। হ্যাঁ, আমার এই ঘোড়াটা? হ্যাঁ। আচ্ছা, বেশ, ঠিক আছে, তুমি নাও। ওই যে দূরে গোলাপি বাড়িটা দেখছেন, ওটাই সেই ফকিরের বাড়ি। তবে এখন আমি চলি। আরে আরে আরে, এ কি? তুমি যে সব শুদ্ধ নিয়ে হাঁটা দিলে, আমার বস্তাগুলো আগে নামাতে দাও। সে কি গো, তুমি তো সব শুদ্ধই আমায় দেবে বলেছিলে। তুমি তো বলো নাই তুমি শুধু ঘোড়াই আমাকে দেবে। এই যে ভাইজান, আপনারাই বলুন উনি আমাকে সব শুদ্ধ ঘোড়াটা দেবেন বলেছে কিনা। হ্যাঁ, এই বিদেশি সব শুদ্ধই ঘোড়াটা তোমাকে দেবেন বলেছেন। আমরা সাক্ষী, নিজের কানেই তো শুনলাম। হ্যাঁ, কি তোমার আর কিছু বলার আছে? না ভাই, ঠিক আছে, আমারই ভুল হয়ে গেছে। ফকির ভাই, ও ফকির ভাই, বাড়ি আছো? ফকির ভাই। আরে রশিদ মিয়া, তুমি? কি ব্যাপার? আর বলো না, আমার খুব বিপদ। সে কি? বন্ধু, তুমি হতাশ হইও না, আমি সব ঠিক করে দেব। আগে তো ঘরে এসো, আজ রাত্রিটা বিশ্রাম করে নাও। পরদিন ফকির খাঁ সেই কসাইয়ের বাড়িতে গিয়ে উপস্থিত হলো। কসাই ভাই, কসাই ভাই, বাড়ি আছো? আরে ফকির মিয়া যে, তা হঠাৎ কি মনে করে? আমার হাতে সময় বড় কম, বিশেষ এক দরকারে এলাম। আমার এক্ষুনি যতগুলো মাথা তোমার কাছে এখন আছে সব আমার চাই। কাল তো 50টা ভেড়া কেটেছিলাম, মাথা তো আর বিক্রি হয় না। যাক, এবার মাথাগুলো বেচে কিছু উপরি রোজগার করি।
আচ্ছা, আমার কাছে 50টা মাথা হবে, তবে তবে 500 টাকা লাগবে। ঠিক আছে, আমি রাজি। এই নাও, এই নাও 500 টাকা। তবে তোমার কাছে যত মাথা আছে সব মাথাই আমার চাই। ঘরে একটা মাথাও থাকলে চলবে না। না 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 না, আপনি নিশ্চিন্তে থাকুন। লোক ঠকানো কাজ আমি একদম করি না। আমি গুনে গুনে 50টাই আনছি। বাইরে কে এলো আবার? খরিদ্দার নাকি? ঘরে কার গলা শুনলাম? আমার বিবি জানে। তুমি তো আমাকে ঠকাচ্ছ তাহলে। মানে 50টা মাথাই আছে, আর ওই 50টাই আপনি পাবেন। না, মাথা তো আছে 51টা। এই দেখুন, এই আপনার কথা তো আমি ঠিক বুঝতে পারছি না। না ভায়া, তুমি বলেছিলে তোমার কাছে যতগুলো মাথা আছে সেই সব মাথা দেবে। তোমার বিবি তো ঘরেই আছে, নিশ্চয় ওরও মাথা আছে। 51টা হলো না তাহলে? এ আপনি কি বলছেন? হ্যাঁ, এ কি করে সম্ভব? আপনি তো আমার কসাইখানার ভেড়ার মাথা নেবেন বলেছেন। না, তুমি আমায় তোমার কাছে যতগুলো মাথা আছে সে সব দিতে রাজি হয়েছিলে। তোমার কসাইখানার ভেড়ার মাথার কথা শুধু তো বলনি। কথার খেলাপ করলে তো বাদশাহের কাছে যেতে হয়। না 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 না, আমাকে আমাকে দয়া করুন। আমার বিবি জানের প্রাণ ভিক্ষা চাইছি। তবে আমার বন্ধু রশিদকে ঠকিয়ে তার যে হিরে জহরতের বস্তা নিয়েছিলি তা ফেরত দে। এবার এবার আমি বুঝেছি, আমি সব বুঝেছি। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি দিচ্ছি। আমায় ক্ষমা করে দিন ফকির সাহেব। এরপর দুদিন রশিদ মিয়া ফকির খাঁর শহর জঞ্জাল নগরী ঘুরে দেখতে লাগলো, কিন্তু ফকির খাঁ পরামর্শ মেনে কারো সাথে কথা বলল না। দুদিন বাদে ফকির খাঁ এসে রশিদকে বলল, চলো আমরা এক্ষুনি রওনা হই। ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। রশিদ মিয়া ফকির খাঁকে নিয়ে তার বাড়িতে উপস্থিত হলো। ফকির রশিদের বাড়ির উঠোনের মাঝখানে 10 হাত উঁচু প্রকাণ্ড এক কাঠের মঞ্চ বাঁধতে শুরু করলো। বাড়ির সমস্ত জিনিসপত্র তার উপর সাজানো হলো। হিরে জহরতের বাক্সগুলো সবার উপরে স্থান পেল, কিন্তু মঞ্চে উঠবার কোনো পথ রইল না। নাও, এবার ডাকো তোমার বন্ধুটিকে, আর আমি যা যা বললাম ঠিক তাই করবে। হ্যাঁ, মনে আছে আমার। আমি এখনই লোক পাঠাচ্ছি। দেখো, মঞ্চের ওপর আমার সমস্ত ধন সম্পত্তি সাজানো রয়েছে। ওই দেখো আমার হিরে মানিকের বাক্স, আর ওই যে আমার গরু বাছুর, আর ওই যে কাপড় চোপড়, গয়নার পাত্র, সব 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 তোমার চোখের সামনে রয়েছে। তোমার যা ইচ্ছে তুলে নাও। ও বাবা, এ কি উঁচু! রশিদ ভাই, এই এত উঁচুতে উঠতে গেলে তো মই দরকার। আছে নাকি তোমাদের কাছে? আছে বই কি, তোমার জন্য আমি সব ব্যবস্থা করে রেখেছি। ওই দেখো, ওই যে মই রাখা আছে, ওই যে। বাহ বাহ বাহ, ওই মইটাই এবার আমার কাজে লাগবে। ওরে বাবা, এই মইটা কিরকম খাড়া! কিন্তু আমার যে ওর হিরে জহরতের বাক্সগুলো নিতেই হবে। হ্যাঁ, বাবা, এবার হাতাও আমার সম্পত্তি। দেখি তুমি কত বড় বীর পুরুষ। হা আল্লাহ, এ তুমি কি করলে? তুমি সকলের আগে মই ছুঁলে? না না, মানে আমি তো বুঝতে পারি। কি আর করা যাবে, তোমার কথা তো আর অস্বীকার করতে পারি না ভাই। এখন ওই মই নিয়েই বাড়ি যাও। তোমার প্রাপ্যতা হলে পেলে, শেষকালে একটা মই জিতলে যেমন বিশ্বাসঘাতক তেমনি শাস্তি। উফ! ও
আমাদের বুড়ি ম্যাজিক ম্যান